নমস্কার বন্ধুরা, আজকাল খবর খুললেই একটা জিনিস চোখে পড়ে, কোথাও যুদ্ধ, কোথাও কনফ্লিক্ট, কোথাও প্রতিবাদ, আবার কোথাও হামলা। আর যেখানে সরাসরি যুদ্ধ নেই সেখানে চলছে ট্যারিফের লড়াই, বাণিজ্য নিয়ে চাপ, নিষেধাজ্ঞা আর পাল্টা হুমকি। এইসব খবর একসাথে দেখতে দেখতে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসে, গোটা দুনিয়ায় আসলে কি চলছে? এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি একসাথে দেখলে একটা স্পষ্ট প্যাটার্ন আছে, বা এর মধ্যে এমন কিছু বিল আছে যেটা আমরা খেয়াল করছি না? এইসব বড় বড় সুপার পাওয়াররা আসলে কি চাইছে? এই প্রশ্নটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানেন কি, ইতিহাসে এমন সময় আগেও এসেছে, এই সময় পাওয়ার স্ট্রাগলের মাধ্যমে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়, মানে জোর যার মুলুক তার, তাই না? সোজা বাংলায় যদি বোঝাতে হয় তাহলে বলতে হবে, বিশ্বে কার হাতে কতটা ক্ষমতা থাকবে, কে নিয়ম বানাবে, আর কোন দেশ কতটা প্রভাব খাটাতে পারবে, আর কে শুধু সেটা মানতে বাধ্য হবে। 19 শতকের শেষ দিকে ব্রিটেন তখনও প্রধান শক্তি, কিন্তু জার্মানি আর আমেরিকা খুব দ্রুত উঠে আসছিল। তখনও বিশ্বজুড়ে ছোট ছোট সংকট চলছিল। দেখবেন, বাণিজ্য দ্বন্দ্ব, সামরিক শক্তি বাড়ানোর প্রতিযোগিতা, আর তার সঙ্গে ছিল জোট বদল। সেরকমই 1930-এর দশকেও একই ছবি। তখন গ্রেট ডিপ্রেশন চলছিল, দেশগুলো নিজেদের বাজার বাঁচাতে ট্যারিফ বাড়াচ্ছে। তখন যে জোট ছিল সেগুলো দুর্বল হচ্ছে, ফলে দেশগুলোর মধ্যে সহযোগিতা ভেঙে পড়ছে। আপনারা যদি একটু পিছনে ফিরে দেখেন, দেখবেন কোল্ড ওয়ার শেষ হওয়ার পর বেশ কিছুদিন কিন্তু স্টেবিলিটি ছিল, কিন্তু গত কয়েক বছরে সেই স্টেবিলিটিও কমে গেছে। বাণিজ্য অনিশ্চিত, জোট আছে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে গেলে আটকে যাচ্ছে, কারণ সকলের স্বার্থ আলাদা। আমাদের ইতিহাস একটা জিনিস দেখায় খুব ক্লিয়ারলি, এই ধরনের সময়ে শুরুতে কেউ যুদ্ধ চায় না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যেখানে সংঘর্ষ এড়ানো খুব কঠিন হয়ে যায়। কারণ এই পর্যায়ে আসল ভয় একটাই, সেটা হচ্ছে পিছিয়ে পড়ার। তাই এই ভয় থেকেই আজ বিশ্বের সব বড় বড় সুপার পাওয়ার দেশগুলো নিজেদের অবস্থান আগেভাগেই শক্ত করতে ব্যস্ত। একসাথে চাপ, প্রভাব আর নিয়ন্ত্রণ বাড়িয়ে নিজেদের জায়গাটা ওরা সিকিউর করতে চাইছে। এই প্যাটার্নটা মাথায় রেখে যদি দেখি, প্রথমেই যে দেশের নাম সামনে আসে সেটা হচ্ছে আমেরিকা। আপনারা হয়তো খবরে দেখেছেন, আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সরাসরি আটক করে নিয়ে যায়। এটা কোনো প্রক্সি মুভ নয়, কোনো ইনডাইরেক্ট চাপও নয়, এটা ডাইরেক্ট অ্যাকশন। আমেরিকার বক্তব্য, আইনগত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ, কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রশ্নটা একদম আলাদা। একটা ইন্ডিপেন্ডেন্ট দেশের ভিতরে ঢুকে সেখানকার প্রেসিডেন্টকে তুলে আনা মানে কি শুধুই আইন প্রয়োগ, নাকি ক্ষমতা প্রয়োগের একটা স্পষ্ট বার্তা? এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আসলে তিনটে জিনিস দেখিয়ে দিল। সেটা হচ্ছে, লাতিন আমেরিকায় এখনো আমেরিকার প্রভাব চলবে। এই পাওয়ার ট্রানজিশনের সময় ওই যে শিফট হচ্ছে, যে পাওয়ার, এটা পুরো একটা পাওয়ার স্ট্রাগল চলছে। তো এই সময় ওয়াশিংটন কাগজের নিয়মে আটকে থাকবে না। ভেনেজুয়েলার মতো রিসোর্স রিচ দেশ কার প্রভাবের মধ্যে থাকবে সেটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তেল একমাত্র কারণ নয়, কিন্তু যদি পুরোটা দেখেন তাহলে দেখবেন যে এটা এনার্জি, জিওগ্রাফি আর ইনফ্লুয়েন্স, মানে প্রভাব, এই তিনটে একসাথে আমেরিকা প্রয়োগ করছে। কিছু কিছু খবরে বলা হচ্ছে যে শান্তিপ্রিয় প্রেসিডেন্ট হয়তো নোবেল না পেয়ে এই রকম করছেন, কিন্তু আসল কারণ অন্য। এটা একদম একটা ভীষণই স্ট্র্যাটেজিক মুভ। এবার আসা যাক গ্রিনল্যান্ডের কথায়। অনেকে গ্রিনল্যান্ডকে হালকা করে দেখে, বরফে ঢাকা, দূরের একটা দ্বীপ, লোক সংখ্যা কম, কিন্তু বাস্তবে গ্রিনল্যান্ড এখন কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে, আর্কটিক অঞ্চলে রাশিয়া আর চীনের উপস্থিতি বাড়ছে, বরফ গলছে, নতুন সমুদ্রপথ খুলছে, আর এই নতুন রুটগুলোর নিয়ন্ত্রণ মানে ভবিষ্যতে বাণিজ্য আর নিরাপত্তার উপরে বড় প্রভাব। দ্বিতীয়ত, গ্রিনল্যান্ডে আছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেমন ইউরেনিয়াম আর অন্যান্য আরো গুরুত্বপূর্ণ কিছু খনিজ, যেগুলো আধুনিক প্রযুক্তি, অস্ত্র এবং শক্তি উৎপাদনের জন্য খুবই প্রয়োজনের। তো এই কারণেই আমেরিকা নিজের অবস্থান পরিষ্কার করছে। গ্রিনল্যান্ড শুধু একটা দ্বীপ নয়, এটা নিরাপত্তা আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের প্রশ্ন। এখানে লক্ষ্য জমি দখল নয়, লক্ষ্য হলো আর্কটিক অঞ্চলের নিয়ম আর সম্পদের ওপর কার প্রভাব থাকবে। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপ আপত্তি করতেই আমেরিকার ট্যারিফের কথা তোলে, এমনকি নিজের বন্ধু দেশগুলোকেও ছাড়ছে না। এটা একটা বড় পরিবর্তন। আমেরিকা কিভাবে নিজের দাপট এবং প্রভাব বাড়াচ্ছে ভালো করে দেখুন। আগে বাণিজ্য মানে ছিল কেনাবেচা, লাভ লোকসান, অর্থনীতি। এখন বাণিজ্য মানে চাপ তৈরি করা। ট্যারিফ মানে শুধু শুল্ক বাড়ানো নয়, ট্যারিফ মানে জিনিসের দাম বাড়া, সাধারণ মানুষের খরচ বাড়ে, আর তার প্রভাব পড়ে ভোট আর রাজনীতিতে। এই কারণেই ট্যারিফ খুব শক্তিশালী একটা অস্ত্র। ধরুন, সমস্ত জায়গায় কোনো একটা দেশে ট্যারিফ বেড়েছে এবং সেখানে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তো অবভিয়াসলি পাবলিক
খেপে যাবে। তো সেই কারণেই সেখানে তখন একটা সিভিল আনরেস্ট তৈরি হবে। তো এইটা একটা খুব স্ট্র্যাটেজিক চাল, এবং আমেরিকা যে ট্যারিফ বাড়াচ্ছে কমাচ্ছে এটা কিন্তু কোনো কেওটিক কন্ডিশন নয়, এটা খুব ঠান্ডা মাথায় ভেবে কাজটা করছে। মিসাইলের মতো কাজ করে, অথচ গুলি ছোটে না, কিন্তু এমন একটা অস্ত্র যেটা একদম হাই ইম্প্যাক্ট, খুব জোরের একটা ঝটকা লাগে। আর এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আজকের বিশ্ব বাণিজ্যের বড় অংশই ডলারে চলে, তাই আমেরিকা যখন বাণিজ্যে চাপ দেয় তার প্রভাব পুরো বিশ্ব অর্থনীতিতে ঢেউ তোলে। এই কারণেই ট্যারিফ খুব শক্তিশালী একটা অস্ত্র। আমেরিকা এখন যুদ্ধ নয়, অবস্থান শক্ত করার খেলায় নেমেছে। বুঝতে পারছেন? ভূগোল হোক, রিসোর্স হোক বা বাণিজ্য, প্রতিটা জায়গায় লক্ষ্য একটাই, ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখ। এই একই ভয়, পিছিয়ে পড়ার ভয়, এবার আরেকটা বড় সুপার পাওয়ারকেও আরো বিপজ্জনক পথে ঠেলে দিয়েছে। বলতে পারেন কে? সেটা হলো চায়না। বেশ কিছুদিন ধরেই খবরে শুনেছেন যে চীন তাইওয়ানকে নেবার জন্য ছুকছুক করছে। চীনের পদক্ষেপগুলো বুঝতে হলে একটা কথা আগে পরিষ্কার করতে হয়, চীনের লক্ষ্য শুধু যুদ্ধ জেতা নয়। চীন এমন পরিস্থিতি তৈরি করছে আর এমন প্রভাব বিস্তার করছে যে তার কথা উপেক্ষা করা খুব কঠিন। তাইওয়ান চীনের কাছে তিনটে কারণে গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ভূগোল। তাইওয়ান চীনের উপকূল আর খোলা সমুদ্রের মাঝখানে পড়ছে। জিওগ্রাফিক্যালি যদি দেখেন ম্যাপটা, তাহলে তাইওয়ান কিন্তু ওদের মাঝখানে পড়ছে, আর এইখান থেকে পুরো পশ্চিম প্রশান্ত মহাসাগরের নৌপথ নজরে রাখা যায়। এই দ্বীপের ওপরে প্রভাব থাকলে চীনের নৌবাহিনী অনেক বেশি স্বাধীনভাবে চলতে পারে। সেকেন্ড হচ্ছে প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর বা চিপের বড় অংশ তাইওয়ানে তৈরি হয়। এই চিপ শুধু মোবাইল বা ল্যাপটপে যায় না, এগুলো যায় গাড়ি, সামরিক সরঞ্জাম মানে মিলিটারি ডিভাইসেস, এআই, ডেটা সেন্টার, সব জায়গায়। অর্থাৎ চিপ মানে আজকের দিনে অর্থনীতি, নিরাপত্তা, ভবিষ্যৎ প্রযুক্তি। আর থার্ড হচ্ছে কৌশল। চীন জানে সরাসরি যুদ্ধ এখন ঝুঁকিপূর্ণ, লম্বা চলতে থাকবে, তাই সে যুদ্ধ না করে চাপ বাড়াচ্ছে। সামরিক মহড়া, কূটনৈতিক চাপ, উপস্থিতি দেখানো, উদ্দেশ্য একটাই, পরিস্থিতি নিজের পক্ষে রাখা, চাপ বাড়ানো। তাইওয়ান ছাড়াও চীন আরেকটা সাংঘাতিক খেলা চালাচ্ছে, এটা অনেকেই হয়তো নজর করছে না। গত কয়েক দশকে চীন অনেক দেশকে বড় অঙ্কের ঋণ দিয়েছে, তাদের রাস্তা, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন বানানোর জন্য অনেক টাকা দিচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফ্রিকার একাধিক দেশ এই ধরনের প্রকল্পের উদাহরণ। এই ঋণ মানে শুধু টাকা নয়, এর মানে হচ্ছে একটা লং টার্ম রিলেশনশিপ ওই দেশগুলোর সাথে, দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি করা। ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটা বিরাট প্রভাব। ধরুন কোনো দেশ যদি ঋণ শোধ করতে না পারে, তাহলে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কমে যায়। চীন এখানে সরাসরি নিয়ন্ত্রণ করে না, কিন্তু অনেক ক্ষেত্রে অপশন সীমিত করে দেয়। ইন ফিউচার ওই দেশগুলোর উপরে প্রভাব খাটানোর জন্য পুরো অপশন খোলা রেখেছে। ভীষণই কূটনৈতিকভাবে একটা দারুণ চাল, এটা ভীষণই বুদ্ধি করে চলেছে এই চালটা। চীন একদিকে তাইওয়ানকে চাপে রাখছে, আবার অন্যদিকে অর্থনীতি আর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মাধ্যমে অন্য দেশগুলোতে প্রভাব বাড়াচ্ছে। দুটো আলাদা পথ, কিন্তু লক্ষ্য একটাই, ভবিষ্যতের সিদ্ধান্তে নিজের অবস্থান শক্ত করা। চীন যুদ্ধ ছাড়াই এমন প্রভাব তৈরি করতে চাইছে যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার উপস্থিতি কোনো দেশ যেন উপেক্ষা না করে। কোনো আন্তর্জাতিক ভোট, কোনো চুক্তি বা অবস্থান নেওয়ার সময় ঋণ নেওয়া দেশটা 10 বার ভাববে এই সিদ্ধান্তে চীনের কি প্রতিক্রিয়া হতে পারে। বুঝতে পারছেন? এই যে এই দেশগুলো সবাই চীনকে একটা বিগ বস হিসেবে ভাবছে। তো আমি কি করব, কোথায় যাব, এই ডিসিশনটা নেব কি নেব না, সবটাই ওরা সবসময় মাথায় রাখছে চীন কি করবে, আমাদের টাকা যদি বন্ধ করে দেয় বা আমাদের যদি অ্যাটাক করে। এই চিন্তার মধ্যে এই দেশগুলো বেশি সিদ্ধান্ত নিতে গেলে অলওয়েজ চীনকে মাথায় রাখছে। এবার আসি রাশিয়ার কথায়। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসলে একটা এলাকা দখলের লড়াই, কিন্তু পুরো ছবিটা একটু আলাদা। রাশিয়ার জন্য এই যুদ্ধ শুধু একটা জয়ের প্রশ্ন নয়, এই যুদ্ধটা থামলে রাশিয়ার প্রভাব আরো কমে যাবে, এই ভয়টাই আসল। কোল্ড ওয়ার শেষ হওয়ার পর থেকে রাশিয়ার প্রভাব ধীরে ধীরে কমেছে। পূর্ব ইউরোপে ন্যাটো এগিয়ে এসেছে, রাশিয়ার সীমান্তের কাছাকাছি নতুন দেশগুলো পশ্চিমের সঙ্গে যুক্ত হচ্ছে। রাশিয়ার দৃষ্টিতে এটা শুধু নিরাপত্তার সমস্যা নয়, এটা প্রভাব হারানোর সংকেত। ইউক্রেন রাশিয়ার জন্য তিনটে কারণে ভীষণই গুরুত্বপূর্ণ। ইউক্রেন মানে রাশিয়া আর পশ্চিমের মাঝখানের একটা বাফার জোন। এই জায়গাটা হাতছাড়া হলে রাশিয়ার নিরাপত্তা আরো দুর্বল হয়ে যাবে। ইতিহাস আর প্রভাব, রাশিয়া বহু বছর ধরে ইউক্রেনকে নিজের ইনফ্লুয়েন্সের একটা অংশ হিসেবে দেখেছে। ইউক্রেন যদি পুরোপুরি পশ্চিমের দিকে যায়, তাহলে আশেপাশের দেশগুলোর জন্য সেটা একটা বাজে এক্সাম্পল হয়ে দাঁড়াবে। মানে কেউ তখন রাশিয়াকে আর ভয়ই পাবে না, তাই না? সবাই ওয়েস্টের দিকে এগোবে। এটা পুরোটাই একটা কন্ট্রোলের গেম। তাই রাশিয়া এই যুদ্ধ সহজে জিততে পারছে না, কিন্তু সহজে থামতেও পারছে না। কারণ যদি থেমে যায়, তার মানে হবে প্রভাব হারানো, এই পুরো অঞ্চলটার প্রভাব হারানো। মানে একটা সুপার পাওয়ারকে কেউ আর ভয় পাবে না, তার নিরাপত্তাও খুব দুর্বল হয়ে যাবে, পুরো দেশটাকে দুর্বল দেখানো হবে। এই কারণেই ইউক্রেনের যুদ্ধ
শুধু একটা ব্যাটেলফিল্ড নয়, এটা রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পাওয়ার ট্রানজিশনের সময়ে তিনটে জিনিস একসাথে হওয়া যে কোনো বড় শক্তি বা সুপার পাওয়ারের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ, তাই যুদ্ধটা খুব দীর্ঘ টানছে। আমেরিকা, চীন, রাশিয়া তিনজন আলাদা আলাদা কাজ করছে, কিন্তু খেলাটা একটাই। ভবিষ্যতে কার কথা সবচেয়ে বেশি চলবে? এই খেলায় কেউ ভালো নয়, কেউ খারাপও নয়, সবাই শুধু পিছিয়ে পড়তে ভয় পাচ্ছে। আর ইতিহাস বলে এই ভয়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা একটা রেস। কে আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিকিউর করবে, তেল, গ্যাস, সমুদ্রপথ, ন্যাচারাল রিসোর্সেস, জিওগ্রাফিক কন্ট্রোল, কে আগে পাবে, কার ক্ষমতা আগে থাকবে, কে ভবিষ্যতে নিয়ম লিখবে, এআই কিভাবে ব্যবহার হবে, অ্যাডভান্স চিপ কার হাতে থাকবে, রোবটস বা অটোনোমাস যে ওয়েপন তৈরি করার প্ল্যান হচ্ছে তার স্ট্যান্ডার্ডস কে বানাবে। আপনি যদি এখন কয়েকটা রিপোর্ট দেখেছেন যে চায়নায় হিউম্যানয়েড রোবট তৈরি হচ্ছে রেটে, ওরা কিন্তু চুপচাপ এগুলো তৈরি করে যাচ্ছে। এমন একটা রেস যেখানে পিছিয়ে পড়েছো তো গেল, একবার যদি পিছিয়ে পড়ে যাওয়া হয় তাহলে আর ধরা কঠিন। এই ভয় থেকেই আজ দেখা যাচ্ছে কোথাও সামরিক চাপ, কোথাও প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা, কোথাও বাণিজ্য আর ট্যারিফ, কোথাও এনার্জি সিকিউরিটি নিয়ে টানাপোড়েন। বাইরে থেকে দেখলে এগুলো সব আলাদা আলাদা সমস্যা মনে হয়, কিন্তু ভিতরে ভেতরে এগুলো একই রেসের অংশ। এই কারণে আজকের পৃথিবীটা খুবই এলোমেলো লাগছে, কিন্তু এটা হঠাৎ তৈরি হওয়া কোনো কেয়স নয়। এটা সুপার পাওয়ারদের মধ্যে ভবিষ্যতের জন্য অবস্থান ঠিক করার একটা নতুন রেস। আপনি যদি কোল্ড ওয়ারের ইতিহাস দেখেছেন তাহলে দেখবেন যে সেখানেও কিন্তু এই রকম রেস চলছিল। এর প্রভাব আমাদের ওপর কেন পড়ে? এই খেলাটা শুধু দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব সরাসরি পড়ে আমাদের জ্বালানির দামে, বাজারে অনিশ্চয়তায়, চাকরি আর বিনিয়োগের সিদ্ধান্তে। দেখুন আজকে কিন্তু বেকারত্ব প্রচুর বাড়ছে আস্তে আস্তে, সেটা এআই হোক, এই যুদ্ধই হোক। টাকা নেই, দেশের কাছে টাকা নেই, তবু এরা যুদ্ধ করে যাচ্ছে। আমাদের দৈনন্দিন যে কস্ট অফ লিভিং, দৈনন্দিন যে খরচ, সেটা কিন্তু বেড়েই যাচ্ছে। পুরো বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা সব একসাথে নড়ছে। কিন্তু এখন মজার ব্যাপার হলো শত শত বছর আগে বিখ্যাত নস্ট্রাডামাস তার ভবিষ্যৎবাণীতে লিখে গেছিলেন, বড় শক্তিগুলোর অহংকার আর ভয়ের সংঘর্ষ দুনিয়াকে আগুনের দিকে ঠেলে দেবে। তিনি তারিখ দেননি, শুধু প্যাটার্নের কথাটা বলেছিলেন। আপনার কি মনে হয়, আমরা কি সত্যি ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে এগোচ্ছি? অবশ্যই কমেন্ট করে লিখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।